এক বৃদ্ধ সিংহ। সিংহটা এত বৃদ্ধ ছিল যে সে যে কোনো সময় মারা যেতে পারে। তার আগের একটি পুরাতন বাড়ি ছিল। সেই বাড়িটি থাকার অযোগ্য হওয়ায় সে নতুন একটি বাড়ি করে সেখানে তার ছেলে আর বউদের নিয়ে থাকত। একদিন সিংহের দুই ছেলে রাজু ও বিজু নিজেদের মতো কাজ করছিল। এমন সময় বৃদ্ধ সিংহ তাদেরকে ডাকলো। বড় খোকা, ছোট খোকা, একটু এদিকে আয় বাবা। বড় খোকা, ছোট খোকা। বড় খোকা, ছোট খোকা, একটু এদিকে আয় বাবা। কি হয়েছে বাবা? আপনি এমন সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বৌমা, আমার দুই খোকাকে একটু ডেকে দাও না। আমার শরীরটা বড্ড খারাপ করেছে। মনে হচ্ছে যেন আর বেশিক্ষণ বাঁচবো না। এই রে, বুড়ো মনে হয় এখনই পটল তুলবে। এখনই সময়, আমার স্বামীকে ডেকে এনে সব সম্পত্তি লিখিয়ে নেই। সে দৌড়ে বাড়ির বাইরে গিয়ে কানে কানে তার স্বামীকে কথাটা বলে সিংহ তার বড় ছেলে রাজুকে বলল, বড় খোকা, ছোট খোকাকেও একটু ডেকে দে না বাবা। ইয়ে বাবা, ও মনে হয় বাজারে গেছে, কখন আসবে না আসবে কে জানে। তুমি কি যেন একটা বলবে বলেছিলে, আমায় বলো, আমি ওকে বলে দেব। বড় খোকা, আমি আমার গোটা জীবনে অনেক কষ্টে টাকা উপার্জন করেছি, কিন্তু সেখান থেকে অনেক হিসাব করে খরচ করেছি। আমার জীবনে যত টাকা সঞ্চয় করেছি তা আমি আমার বাড়িতে লুকিয়ে রেখেছি। ওগুলো আমার। এরপর বৃদ্ধ আর কিছুই বলতে পারল না। সে আস্তে আস্তে একটা সময় মারা গেল। রাজু যেই তার বাবার কাছে বসে কাঁদতে যাবে, অমনি তার স্ত্রী তাকে হাত ধরে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে বলল, আস্তে চেঁচামেচি করো, শুনলে তো ওই বুড়ো কি বললো। তার অনেক গুপ্তধন আছে, এগুলো যেন কোনোভাবেই তোমার ছোট ভাইয়ের কানে না যায়। আমরা এমন ভাব করব যেন আমরা কিছুই জানি না। এসে দেখেছি বুড়োটা মারা গেছে। তুমি ঠিকই বলেছো, এমন হলে সব সম্পত্তি শুধু আমাদেরই থাকবে। চলো গিয়ে একটু কান্না কাঁদি। তারা দুজন আবারও বৃদ্ধের রুমে গিয়ে কান্নাকাটি শুরু করলো। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনে বাইরে থেকে রাজুর ছোট ভাই বিজু আর তার স্ত্রী চলে এলো। বিজু এসে বলল, বড়দা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? কি সর্বনাশ হয়ে গেল গো! ও দেবর, বাবার খোঁজ নেয়ার জন্য ঘরে এসে দেখি মরে পড়ে আছে। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন রে বিজু, আমরা এতিম হয়ে গেলাম। বাবা, বাবা গো, তোমায় আমি শেষবারের মতো একবার ছুঁতেও পারলাম না। বাবা, আমায় ক্ষমা করে দিও। এভাবে আমায় ফেলে চলে গেলে তুমি। বড় বউ ন্যাকামি করে এদিকে কান্না করছিল। তখন ছোট বউ তাকে সান্ত্বনা দিয়ে বলল, ও বর্দি, নিজেকে সামলাও গো। আমরাই যদি নিজেরা ভেঙে পড়ি তাহলে এই দুটো মানুষকে আর কি করে সামলাবো? বড্ড ভালো মানুষ ছিলেন গো আমাদের শ্বশুর মশাই। এরপর তারা দুই ভাই মিলে তাদের বাবার শেষ কৃত্য অনুষ্ঠান করলো। বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে বিজু ও তার স্ত্রী ঘুমিয়েছিল। হঠাৎ মাটি কোপানোর আওয়াজ শুনে বিজুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বসে বিজুকে ডেকে বলল, ওগো শুনছো? দেখো তো বাইরে থেকে কাদের যেন মাটি কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো না একবার গিয়ে দেখি, বাড়িতে আবার শীত কেটে চোর ঢুকছে না তো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, একটা আওয়াজ শোনা যাচ্ছে। চলো তাড়াতাড়ি গিয়ে দেখি।
বড়দা, কি করছো তুমি এত রাতে? এইভাবে মাটি কাটছো কেন? কই তেমন কিছু করছি না রে বিজু। তোর দাদার যে ইদানিং কি হয়েছে, হঠাৎ করে রাতে ঘুম থেকে উঠে দেখি নিজে নিজে এসে এখানে মাটি কাটছে। ছাড় তো সেসব। এই চলো তো, শুবে চলো, তোরাও যা ঘুমিয়ে পড়। এই বলে তারা দুজন তাদের ঘরে চলে গেল। বিজুর বউ কিছুটা সন্দেহ নিয়ে বলল, ব্যাপারটা কেমন যেন লাগলো। এত রাতে দাদা কেনই বা উঠে এসে এখানে মাটি কাটবে? আমিও তাই চিন্তা করছি। আচ্ছা ছাড়ো তো সেসব, চলো আমরাও যাই। আসলেই অনেক রাত হয়েছে, কাল সকালে আবার তাড়াতাড়ি কাজে বেরোতে হবে। পরদিন সকালে বড় বউ রান্নাঘরে কাজ করছিল। ছোট বউ রান্নাঘরে ঢুকে অবাক হয়ে বড়দিকে জিজ্ঞেস করলো, বড়দি, তুমি এত সকাল সকাল রান্না চড়িয়েছো যে? তুই এসে গেছিস, ভালো করেছিস বোন। আয় চারটা খেয়ে নে, আর বিজুকেও কিছু নিয়ে গিয়ে খাওয়া। তোদের জন্য একটু আলুর দম আর লুচি করেছি। তুই দিনে দিনে কাজ করে কত শুকিয়ে যাচ্ছিস বলতো। না না বড়দি, আমি তো ঠিকই আছি। আর নিজের সংসারে নিজের কাজ না করলে কে করবে বলো? আহা, আমি বলছি তো, তুই কেমন যেন রোগা হয়ে গেছিস। তুই বরং এক কাজ কর, তুই কিছুদিনের জন্য বিজুকে নিয়ে তোর বাপের বাড়ি থেকে ঘুরে আয়। আমাদের বিজুটাও তো কতদিন হয়ে গেল শ্বশুর বাড়ি যায়নি। না গো বড়দি, তোমার দেবর শ্বশুর বাড়ি গিয়ে থাকার মানুষ না। আমি বরং পরে কোনো একদিন যাব। এই বলে ছোট বউ চলে গেল। বিজু সকালে নিজের কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই রাস্তায় তার সাথে বানর কারিগরের দেখা হলো। বানর কারিগর তাকে দেখে বলল, আরে বিজুদা, কেমন আছো? রাজুদা তো তোমায় নতুন কোদাল নিয়ে যাওয়ার জন্য বলল। আজ আমার হাতে আরো অনেক কাজ পড়ে গেছে, আমি তাই তাকে বলে এসেছি কাল যাব। কি বললি? বড়দা নতুন কোদাল নিয়ে যাওয়ার জন্য বলেছে? কিন্তু কেন? ও মা, তুমি জানো না, তোমাদের বাড়ির পেছনের উঠানটায় বড়দা মাটি কোপানোর জন্য আমায় বলেছে। আমি আসলে কিচ্ছু জানি না রে। আচ্ছা দাদা, আমি তাহলে এখন চলি। বানর কারিগর চলে গেলে বিজু চিন্তা করলো তার দাদার এমন কাজ কেন হতে পারে সেই নিয়ে। দুপুরে রাজুর বউ তার জন্য খাবার নিয়ে মাঠে চলে গেল। রাজু তাকে দেখে বলল, এসেছো গিন্নি? বড্ড খিদে পেয়েছে, দাও দাও খেয়ে নি। হ্যাঁ, তুমি শুধু গেলো, আর এদিকে আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি কি করে তোমার ভাই আর ভাইয়ের বউকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। তা চিন্তা করে কিছু ভেবে পেলে? হ্যাঁ গো হ্যাঁ, পেয়েছি। আর এমন বুদ্ধি পেয়েছি যে তোমার ভাই আর তার বউকে আমি এই বাড়ি ছাড়া করেই ছাড়বো। টাকার জন্য এই লতা যে কোনো কিছু করতে পারে। সন্ধ্যায় বিজু তার ঘরে বসেছিল। এমন সময় তার স্ত্রী তার ঘরে এলে সে তাকে বলল, হ্যাঁ গো, তুমি কি কিচ্ছু জানো না? আমাদের বাড়ির পেছনে নাকি খোদাই করা হবে, আর সেজন্য নাকি বড়দা বানর কারিগরকে তালাশ করছে। না তো, আমি এমন কিছু শুনিনি। তবে জানো, আজ সকালে বড়দি আমাদের দুজনকে বেশ খাতির যত্ন করছিল। বারবার বলছিল আমরা যেন কিছুদিনের জন্য আমার বাপের বাড়ি চলে যাই। আমার কিন্তু কেমন যেন সন্দেহ করছে গো। এমন সময় রাজু ও তার স্ত্রী বিজুদের ঘরে ঢোকে। বিজু তার বড় ভাইকে দেখে বলল, দাদা, তুমি বাড়ির পেছনে খোদাই করার জন্য বানর কারিগরকে তলব করেছো কেন? তুমি তো আমাদের কিছুই জানাওনি। আমি তোকে এখন কিছু কথা বলতে চাই ভাই। আসলে এই বাড়িটা বাবা তার মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়েছিল। এখানে তোর কোনো অধিকার নেই, তাই আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারি। সে ব্যাপারে নিশ্চয়ই আমি তোকে কৈফিয়ত দিব না। মিথ্যে কথা, এ হতেই পারে না। এটাই সত্যি কথা। বাবা তোর আর তোর বউয়ের ওপর এতটাই ক্ষেপেছিলেন যে তোদেরকে সম্পত্তি থেকেই বঞ্চিত করেছে। কিন্তু আমরা তো বাবার যথেষ্ট যত্ন করেছি। বাবা আমাদের উপর ক্ষেপে থাকবেন কেন? সম্পত্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মৃত্যুর আগে বাবা আমাদের উপর ক্ষেপেছিলেন, এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি মোরল সাহেবকে খবর দিয়েছি, তিনি কিছুক্ষণ বাদেই সম্পত্তির দলিল নিয়ে এসে তোমাদের প্রমাণ করে দেবে।
কিছুক্ষণের মধ্যে তাদের গ্রামের মোড়ল এসে সে দলিল পড়ল। বিজু, এখানে স্পষ্ট করে লেখা আছে বাবা, তোর বাবা তোর নামে পুরনো বাড়িটা লিখে দিয়েছে, আর এই নতুন বাড়ি এবং এখানকার সব সুযোগ সুবিধা শুধুমাত্র তোর বর্দা এবং বৌদি ভোগ করতে পারবে। এখানে তোর আঙ্গুলের ছাপও রয়ে গেছে। আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার বাবা আমার ওপর এতটা ক্ষেপেছিলেন। এখনো তো বিশ্বাস অবিশ্বাস নিয়ে কিছু যায় আসে না, মানে নিজেদের সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বিদায় হ তোরা। বিজু এবং তার স্ত্রী আর কোনো কথা না বলে তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে সেই পুরনো বাড়িতে চলে গেল। হরিটা যে কেন এমন করলো সেটাই তো বুঝতে পারছি না। না হলে গ্রামের সবাই জানে তুই কেমন ভদ্র এবং বিনয়ী এক ছেলে। যাকগে, যা হবার তা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমি তোদের এই বাড়িটা সারিয়ে দেওয়ার জন্য বানর কারিগরকে আসতে বলেছি। কিছুক্ষণের মধ্যে বানর কারিগর এসে বিজুকে বলল, বিজুদা, কোত্থেকে কাজ শুরু করব? সে তোমার যেখান থেকে ইচ্ছে ভাই, তবে সবার আগে একটা ঘর থাকার মতো ব্যবস্থা করে দাও, যেন আজকে রাতটা পার করতে পারি। বানর কারিগরের কাজ শুরু করে দিল। অন্যদিকে রাজু এবং তার স্ত্রী বিজুদের চলে যাওয়ার পর হাসতে হাসতে বলল, ভাগ্যিস বাবা মারা যাওয়ার পর তার আঙুলের ছাপ একটা সাদা কাগজে নিয়ে রেখেছিলাম। সত্যি বউ, তোমার বুদ্ধির তুলনা হয় না। আচ্ছা, হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না, এখন আমাদের কাজে লেগে পড়তে হবে। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। তারা পুরো বাড়িতে লোক লাগিয়ে খোঁড়াখুড়ি শুরু করে দিল। ওদিকে বিজুদের বাড়িতে বানর কারিগর একটা ঘরের মেঝে খুঁড়তেই প্রায় 10 হাঁড়ি স্বর্ণমুদ্রা বেরিয়ে এলো। বানর কারিগর তাড়াতাড়ি বিজুকে খবর দিল। বিজু ভেতরে ঢুকে বিস্ফোরিত নয়নে সেগুলোর দিকে তাকিয়ে রইল। পুরো গ্রামে রটে গেল এই ঘটনা। এই খবর পেয়ে রাজু এবং তার স্ত্রীও ছুটে চলে আসলো। এই তো সেই গুপ্তধন, এগুলো সব আমার। তোমার মানে তুমি তো এই বাড়ির মালিক না, আর তুমি নিশ্চয়ই এই গুপ্তধনের ব্যাপারে আগে থেকেই জানতে না, তাই না বর্দা? হ্যাঁ, আমি জানতাম বলেই ওই জাল দলিল বানিয়ে তোকে আর তোর স্ত্রীকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম বাবা তার সব গুপ্তধন ওই বাড়ির কোথাও লুকিয়ে রেখেছে, কিন্তু এটা যে এখানে ছিল তা তো বুঝতে পারিনি। কিন্তু এখন যখন এটা বেরিয়ে এসেছে তখন এটা শুধুই আমাদের। এখন এই বাড়ির প্রতিটা জিনিস আমাদের, কারণ তোমরা বলে দিয়েছো এই বাড়ির পুরোটা বাবা আমাদের নামে লিখে দিয়েছে। আমরা বাবা মারা যাওয়ার সময় তার হাতের আঙুলের ছাপ নিয়েছিলাম, আর সেখান থেকেই একটা জাল দলিল বানিয়েছি। সি বড় বউ, এত নীচ তোমরা! একটা মৃত্যু পথযাত্রীর হাত থেকে পর্যন্ত তোমরা আঙ্গুলের ছাপ নিয়েছো। এখন যেহেতু দলিল প্রমাণ হয়ে গেছে, সেহেতু তোমরা 1 ভাগ স্বর্ণ পাবে না, বরং তোমাদের যেন এমন শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করব। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।